আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম নাইম হাসান। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোনো একটি গ্রামে আমার বাড়ি। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত একটি লাশবাহী গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা শোনায় এক লাশবাহী গাড়ির ড্রাইভারের কাছ থেকে। তার বাড়িও আমাদের গ্রামে। তিনি সাধারণত লাশ বহন করার কাজে নিয়োজিত। তার নাম রাশেদুল ভাই। এবার আসি ঘটনায়। একদিন তার ডিউটি শেষে রাতের দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হঠাৎ বস ফোন করে বললেন যে ফরিদপুরে কোনো একটি মর্গ থেকে একটা ময়না তদন্ত করার লাশ নিয়ে মাগুরার এক গ্রামে আসতে হবে। তখন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 12:30 মতো বাজে। এই গভীর রাতে তার যেতে ইচ্ছে না করলেও তাকে যেতেই হয়, কেননা এটির উপরেই তার জীবিকা নির্বাহ করে। তাই তিনি ফরিদপুরের ওই মর্গের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলেন। রাশেদুল ভাই সেখানে পৌঁছানোর পর তাকে তার বস মৃত ব্যক্তির লাশটাকে গাড়িতে উঠাতে বলেন। রাশেদ ভাই এবং ওইখানকার একজন সহকর্মী দুজনে মিলে লাশটাকে গাড়িতে উঠায়। উঠানোর সময় তাদের অনেক কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল লাশটা স্বাভাবিক ওজনের চেয়ে অনেক ভারী হয়ে আছে। তারা লক্ষ্য করলেন লাশের ওপরে যে সাদা কাপড়টা থাকে সেটা রক্তে লাল হয়ে গিয়েছে এবং লাশ নিয়ে যাওয়ার ট্রলিটা বেয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ছিল আর প্রচণ্ড দুর্গন্ধ আসছিল লাশ থেকে। লাশটা অনেক কষ্টে গাড়িতে তোলার পর রাশেদুল ভাই গাড়ি স্টার্ট করে তার বসের দেয়া ঠিকানা অনুযায়ী রওনা দিলেন। ঠিকানাটি ছিল মাগুরা জেলার কোনো একটি গ্রামে। গাড়ি চালানোর সময় তার আবার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, তাই তিনি একটি সিগারেট ধরিয়ে মুখে নিলেন। তিনি যতক্ষণ গাড়ি চালাচ্ছিলেন সিগারেট খাচ্ছেন ততক্ষণে সব কিছু তার ঠিকঠাক চলছিল। কিন্তু সিগারেট শেষ হওয়া মাত্রই তিনি অনুভব করলেন পেছন থেকে কেমন যেন ফিসফিস শব্দ এবং একটা কান্নার আওয়াজ। তিনি ভাবলেন এটা হয়তো তার মনের ভুল। তারপর তিনি অনুভব করলেন গাড়ির ইঞ্জিন থেকে কেমন এক অদ্ভুত শব্দ আসছে, যেমনটা হয় অনেক বেশি ওজনের কোনো বস্তু বহন করলে। তিনি অনেক ঘাবড়ে গেলেন। তারপর তিনি ওই ফিসফিস শব্দটা আরো জোরে জোরে শুনতে পেলেন আর তার গাড়ির ওপর থেকে অনেক জোরালো শব্দে ঠক ঠক করে আওয়াজ আসছিল। একটা বড় হাতুড়ি দিয়ে লোহার কংক্রিটে 6-7 জন মিলে আঘাত করলে যেমন শব্দ হয় ঠিক তেমন আওয়াজ। উপরে কি হচ্ছে তা দেখার জন্য তিনি তার ডান হাত লুকিং গ্লাসের সুইচটা চেপে উপরের দিকে ঘোরালেন। তিনি দেখলেন ওপরে কয়েকটা কালো রঙের লম্বা লম্বা জন্তু, আবার অনেক লম্বা মানুষের মতো আকৃতির প্রাণীরা কোরালির মতো চোখা একটা বস্তু দিয়ে গাড়ির ছাদে আঘাত করছে। এটা দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ঘামতে লাগলেন। তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন, তাও যেন পথ শেষ হচ্ছে না। হঠাৎ রাশেদুল ভাই তার গাড়ির হেডলাইটের আলোতে লক্ষ্য করলেন তার গাড়ির সামনে রাস্তার মাঝখানে লম্বা সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ইশারা করে গাড়ি থামাতে বলছে। মেয়েটার চোখ ছিল সম্পূর্ণ ধবধবে সাদা রঙের এবং কাপড়ের আঁচল রাস্তার পাশে। এক জঙ্গলের ভেতর ঢুকে গেছে। মেয়েটির কাছে গাড়ি নিয়ে যাওয়া মাত্র মেয়েটি রাশেদুল ভাইকে বলছে, আমাকে নিয়ে যা, দাঁড়া, আমার খুব বিপদ। রাশেদুল ভাই চিন্তা করলেন আস্তার সাথে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। তিনি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলেন এবং মেয়েটার সাইড থেকে ক্রস করে চলে গেলেন। তারপর তার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। সেই ফিসফিস শব্দ আর গাড়ির উপরে থাকা আওয়াজ তিনি আর পাচ্ছিলেন না। এমনভাবে কিছু পথ যাওয়ার পর হঠাৎ তিনি আবার সেই ফিসফিস শব্দ শুনতে পান। তবে এবার তিনি অনুভব করলেন সেই ফিসফিস শব্দের সাথে এবার আরেকটা শব্দ, ঠিক যেমনটা হয় একজন যদি অপরজনের সাথে কথা বলে। তারপর রাশেদুল ভাই একটু সাহস করে গাড়ির ভেতরে থাকা গ্লাসের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন। তারপর তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। গ্লাসের দিকে তাকানো
দাঁড়ানো মাত্রই তিনি দেখতে পেলেন লাশটা ট্রলির উপর বসে আছে। শুধু তাই নয়, লাশের পাশে আরো কয়েকজন লোক বসে আছে, যাকে কিনা তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। তারা দুজনেই ফিসফিস শব্দে একে অন্যজনের সাথে কথা বলছে। তাদের দুজনের ঘাড়ের উপর মাথা ছিল, গলার উপর থেকে টকবক করে রক্ত যেন উপচে পড়ছে, ঠিক যেমনটা হয় অনেক আগুনে তাপ দিয়ে পানি ফোটালে। এমন দৃশ্য দেখে রাশিদুল ভাই থামতে লাগলেন। তিনি কি করবেন বুঝতে না পেরে দোয়া দরুদ পড়তে লাগলেন। হঠাৎ তিনি ফজরের আজান শুনতে পেলেন। সব কেমন নিস্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন। তারপর তিনি ওই গ্রামে লাশটা রেখে আসলেন, আর সেখান থেকে তিনি লোকমুখে জানতে পারলেন লোকটাকে নাকি তার বউ সম্পত্তির লোভে নিজের হাতে গলা কেটে হত্যা করেছিল। তার বউ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনা এখানেই শেষ হতে পারত, কিন্তু তিনি পরের দিন যখন ঘুমালেন, হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে, বলছে, তুই আমাকে রাস্তার মাঝখানে রেখে চলে গেলি কেন? আমি তোকে ছাড়বো না। এখনো রাশিদুল ভাই ওই মহিলাটাকে প্রায় স্বপ্নে দেখেন। মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায়। তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আফনান। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্ত হিম করা অ্যাম্বুলেন্সের একটি ঘটনা। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটির সময় ছিল 2009 সাল। যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক। উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। উনি অ্যাম্বুলেন্সটা সাধারণত দুটো মেডিকেলের লাশ উনি আনা নেওয়া করেন। একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল, আরেকটা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি, ওনার ট্রিপটাও বেশি পাওয়া যায়। এজন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের সাইডটাতেই ওনার আনাগোনাটা বেশি। যেদিন ঘটনাটি ঘটে ওই তারিখটা ছিল মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস। তো এমন একটি সময়ে, ওই সময় প্রচুর গরম ছিল। তো আমাদের এখানে বেশ, মানে বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে। ওই সময়ে রাত বাজে প্রায়, ওনার ভাষ্যমতে অনুযায়ী রাত বাজে প্রায় তখন 11টা। ওনার পরিচিত একজন ব্যক্তি, যিনি ওই হসপিটালের 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, সাধারণত তাদের মাধ্যমেই ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন। সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আরিচার ঘাট যেটি রয়েছে, ওই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে, সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে। তখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল, কিভাবে মারা গেল। তখন তিনি বলে যে উনি এমনিতেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তো এই কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত, মানে যে ভাড়া ওনারা ঠিক করেন, অ্যাম্বুলেন্স লোকেরা দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয়। তো ঠিক হলো যে তখন 7,000 টাকায় আরিচা পৌঁছে দেবেন। ওই সময় কিন্তু 7,000 টাকা অনেক, মানে আরিচা অনুযায়ী যেহেতু নদী পার হতে হচ্ছে না, ফেরির খরচটা লাগছে না, সেই অনুযায়ী 7,000 টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্টের একটি টাকা। উনি রাজি হয়ে যান এবং 4র্থ শ্রেণীর কর্মচারীকে উনি 2,000 টাকা দেন এবং 5,000 টাকা উনি ওনার কাছে রাখেন। এরকম একটা শর্ত হয় এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেইড করে নিতে হয়। ওইখানে নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপগুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম, মানে এই কাজটি করে থাকেন। কারণ অনেক সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরে সবাই লাশ নিয়ে অতি ব্যস্ত হয়ে যান। অ্যাম্বুলেন্সের চালকের কথা মনে থাকে না, এজন্যই ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা মানে নিয়ে নেওয়ার চেষ্টা করেন। যখন লাশটি নিয়ে আসা হয়, লাশের সাথে 4 জন লোক ছিল, 3 জন পুরুষ এবং 1 জন মহিলা। গাড়িতে ওঠার পরই স্বাভাবিকভাবে রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো কিছু ছাড়াই টাকাটা দিয়েও দেন। গাড়ি চলতে থাকে। রাত তখন প্রায় 1টা বাজে। রাত 1টার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন। এমন একটি সময় তো হঠাৎ করে
উথুলি নামক একটি জায়গা রয়েছে। ওই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে। সোজা রাস্তাটা চলে গেছে আরিচা ঘাটের দিকে। এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না, এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয়। এজন্য আরিচা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে। দিনের বেলা তো কম চলাচল করে, রাতের বেলা তো কোনো কথাই নেই। যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে, হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয়। সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো গাড়ি স্পিড ব্রেকার পার হয়, ঠিক যেভাবে ঝাঁকি লাগে তেমন একটি ঝাঁকি লাগে, একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে। তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ির যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে আস্তে চালাও। তখন রফিক সাহেব দেখলেন যে ওনারা কোনো কথা বললেন না, এবং রফিক সাহেব একটা বিষয় খেয়াল করলেন যে যখন উনি এর আগেও এখানে আসছেন, ঠিক যে জায়গাটাতে গাড়িতে ঝাঁকি লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না, কোনো উঁচু জায়গা ছিল না, তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন? উনি চিন্তা করেন হয়তোবা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল, এই জন্যই ঝাঁকি লেগেছে। উনি খেয়াল করতে পারেননি, উনি আর সাত পাঁচ ভাবেননি, উনি সোজা চলে যাচ্ছেন। তো উনি যখন আরিচার রাস্তা দিয়ে ঢোকেন, ওই জায়গাটা কিন্তু খুবই নীরব। যারা ওই রাস্তায় কখনো চলাচল করেছেন, এমনকি দিনের বেলা, তো আপনারা জানেন যে রাস্তার দুই ধারে এখনো পর্যন্ত তেমন কোনো মানব বসতি নেই। দীর্ঘ পথ কোনো মানব বসতি নেই, একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে, কিন্তু তার আগ পর্যন্ত রাস্তার দুই ধারে ওইভাবে কোনো আপনারা বসতি দেখতে পাবেন না। এখনো তো সামান্য কিছু হয়েছে, আগে তো সেটাও ছিল না। উনি যখন যাচ্ছেন প্রায় 1 কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী, যিনি ওই লাশের সাথে ছিলেন, তার আত্মীয়, উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও। তখন রফিক সাহেব গাড়িটা থামিয়ে দেন। উনি ভাবেন এখানে হয়তোবা তাদের বাড়ি, এখানে হয়তোবা নামবে। তারা ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামবো। রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন, পেছনের যে ব্যাগ ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান। নামানোর পরে রফিক সাহেব অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো বাড়ি ঘর নেই। তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায়? এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না, আপনারা লাশ নিয়ে যাবেন কিভাবে? আপনাদের কোনো আত্মীয় স্বজন তো এখানে দেখছি না। তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না, সেটা আমরা দেখব, তুমি চলে যাও। যেহেতু উনি আগে থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন, সুতরাং তার কোনো বলার ছিল না। এই জন্য উনি ওইখানেই গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। উনি যখন রওনা করছিলেন, রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা, সেই বাস স্ট্যান্ড যেটা আছে, সেখানে আসার পরে দেখলেন যে 4 জন লোক হাতে ইশারা করে তাকে থামতে বলছে। উনি অবাক হয়ে দেখলেন যে ওই 4 জন লোক, তো সেই 4 জন লোক যাদেরকে উনি এই মাত্রই নামিয়ে দিয়ে এসেছেন, এবং তাদের সাথে একটি লাশও রয়েছে। উনি খুব অবাক হন, উনি গাড়ি থামান, উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার আপনারা এখানে? আপনাদের না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম। তখন ওনারা বলেন কি বলছেন? আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন জোর করে, আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন, এখন আবার ঘুরে আসছেন। আমরা এখন এই লাশটা কিভাবে নিয়ে যাব? রফিক সাহেব যতটুকু না অবাক হন, তার থেকে বেশি বিরক্ত হন যে আমি মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদের, অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো? আর এখন এসে বলছে আমি নাকি উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি। যাই হোক, যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল, উনি কিছুতেই মিলাতে পারছিলেন না যে একটু আগেই তো উনি নামিয়ে দিয়ে আসছেন, হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। তো উনি 7-5 না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে, উঠেন, গাড়িতে উঠেন, আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি। তখন উনি আবার ওই লাশ সহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন, তুলে আবার গাড়ি চালা শুরু করেন। চলতে চলতে হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন। সেই জায়গাটি যেই জায়গাতে একটু আগেই 4 জন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন, এবং উনি দেখছেন যে এই 4 জন ব্যক্তি হাত ইশারা করে তাকে থামতে বলছে। উনি এবার ভয় পেয়ে যান যে কি ব্যাপার, তাহলে আমার গাড়িতে কে বসা? পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কেউ নেই। উনি প্রচণ্ড ভয় পান, তারপরও গাড়ি থামান।
যেহেতু এই জায়গাতেই উনি নামিয়ে দিয়ে গিয়েছিলেন। তাদেরকে উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার, কি হয়েছে। তখন ওদের মধ্যে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন? আমরা কি এখানে নামবো? এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব আমরা? তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। রফিক সাহেব এবারও অবাক হন এবং বিরক্ত হন। তখন উনি বলেন যে আপনারাই বলেন যে এখানে নামিয়ে দিতে, আমি নামিয়ে দিলাম, আবার আমি ঘরে চলে গেলাম, আবার আপনাদের আরিচা থেকে এখানে নিয়ে আসলাম, এটা কি হচ্ছে? তখন তারা বলে কি ব্যাপার, আপনি আরিচায় আমাদেরকে পাবেন কোথায়? আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি, আপনি তো আমাদেরকে জোর করে এখানে নামিয়ে দিয়ে গেলেন। তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কিভাবে নামাবো লাশ সহ? কেউ জোর করে কাউকে নামায়? এভাবে ওনাদের সাথে তর্কাতর্কি হয়। যাই হোক, এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে, উঠেন, আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খসখসানি হচ্ছিল সেটা যাচ্ছিল না। এখানে আমি প্রথমে নামালাম, আবার চলে যাওয়ার পর উথুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা। তারা বলল তারা উথুলি বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি, আবার তাদেরকে উঠিয়ে আনার পর এখানে আবার তাদেরকে দেখছি, অথচ গাড়ির মধ্য থেকে তাদের কাউকে দেখছি না। তাহলে তারা কোথায় গেল বা কি হচ্ছে আমার সাথে? উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন। কিন্তু যেহেতু উনি প্রায় 45 বছর ওনার বয়স ছিল, রফিক সাহেব 20-22 বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান। অনেক ঘটনা, এই ছোটোখাটো ঘটনা এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে অনেক ঘটেছে, একদম টুকিটাকি সেই জিনিসগুলো। কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি। উনি গাড়ি চালাচ্ছিলেন, প্রায় 1.5 কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়িটা থামান। তখন রফিক সাহেব বলেন যে এখানেই কি আপনারা নামবেন? বলেন না, এখানে নামবো না, আমাদের একটি কাজ আছে। একথা বলে একজন নামেন, অন্যরা গাড়িতে থাকেন। এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল। তো উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়িতে কাছে ফিরে আসেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়িতে একজন মানুষও নেই। কোথায় গেল তারা? কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে। রফিক সাহেব চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ নিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো? তখন উনি চিন্তা করেন আসলে এই লোকটি কি মারা গেছে কিনা একটু চেক করে দেখি। এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাগ ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলেই সত্যি মারা গেছে। এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন যে সেটা একটা পুরুষ মানুষের লাশ, বয়স 70 কিংবা 80 হবে। এমন বয়স দেখে মনে হচ্ছিল উনি স্বাভাবিকভাবেই মারা গেছেন। তখন উনি চিন্তা করলেন যে আসলেই তো এটা লাশ, এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নেই, কিন্তু লোকগুলো কোথায় গেল? উনি অনেক ডাকাডাকি করার পরেও কোনো লোককে দেখতে পেলেন না। ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচা ঘাট খুব বেশি দূরে নয়। তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচা ঘাটের কাছে চলে যাই। ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো, তাদের কাছে জিজ্ঞেস করলেই ওই লোককে দেখালে বলে দিতে পারবে যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের। হয়তো অনেকে চিনবেন তাকে। এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ 2-1 জন লোক, ওই যারা বাজারের যে পাহারাদার বা চৌকিদার, তারা সেখানে আসে। তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই যে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে এটি আপনাদের এলাকার কার লাশ? তখন 2 জন চৌকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান, বলে যে লাশ? কোথায় লাশ? তখন বলে এই যে গাড়িতে। আপনার গাড়িতে তো কোনো লাশ দেখছি না। সত্যি রফিক সাহেব পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই। রফিক সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। ভয় পাওয়ার পরে ওই চৌকিদারকে সব কিছু খুলে বলেন যে এই ঘটনা এই ঘটনা ঘটেছিল, ওনার সঙ্গে ঘটেছে। তখন চৌকিদার বলে যে আমরা তো এই গ্রামের খুবই পুরাতন বাসিন্দা, এখানে এমন কোনো লোক মারা গিয়েছে বলে তো আমরা জানি না। এ কথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তোবা ওনারা জানেন না, এটা হতেই পারে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল এগুলো আসলে কেন ওনার সাথে ঘটছিল উনি কিছুতেই বুঝতে পারছিলেন না, কোনো হিসাব মিলাতে পারছিলেন না। উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি। উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েন এবং ওনার ওই বিপর্যস্তা দেখে আলিচা ঘাটের 2 জন চৌকিদার তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে দেন এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেয়। বলে যে আপনি এখানে বিশ্রাম করেন এবং বিশ্রাম করার পর সকালবেলা
যখন উনি ওঠেন রফিক সাহেব তখন আশেপাশে অনেক লোক আসে। সবাই কৌতূহল হয়ে তাকে প্রশ্ন করতে থাকেন যে আসলে কি ঘটনা ঘটেছিল। উনি আবারও সেটা খুলে বলেন। তখন একজন লোক বলেন যে হ্যাঁ, আমাদের পাশের গ্রামে একজন মুরব্বী মারা গিয়েছে, কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় 3টার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থ করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোবাসে করেই নিয়ে আসা হয়েছিল। উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম। তখন উনি বলেন যে আসলে এই লাশের বাড়িটি কোথায়, আমাকে দেখাতে পারবেন? তখন একজন লোক ওই বাড়িতে নিয়ে যায়। তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে 4জন লোককে উনি নিয়ে এসেছিলেন। ওই 4জন লোক ওই বাড়িরই আত্মীয় স্বজন, কিন্তু ওই 4জন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই। তখন ড্রাইভার বললেন, বিশেষ করে রফিক সাহেব, যে আমি তো আপনাদেরকে কালকেই নিয়ে আসলাম, লাশের সাথে নিয়ে আসলাম, এই ঘটনা ঘটলো। তখন ওরা বললেন, না তো, আমরা তো আপনার গাড়িতেই আসিনি, আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো, আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রং ছিল সাদা, আমরা তো আপনার গাড়িতে আসিনি। তখন রফিক সাহেব চিন্তা করলেন যে তাহলে যে ওনাদের কাছ থেকে যে টাকাটা পেয়েছিল সে টাকাটা তখন ওনার পকেটে, তখন যে এই যে আপনারাই তো আমাকে টাকা দিয়েছেন। বলে, না তো, আমরা তো কোনো টাকা দেইনি আপনাকে। এবার আর রফিক সাহেব উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না, উনি ওখানে আবার সেন্সলেস হয়ে পড়ে যান। ঘন্টাখানিক পর যখন ওনার জ্ঞান ফিরে তখন রফিক সাহেব ওনার বাড়িতে ফোন করেন। ওনার বাড়ি থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক সাহেবকে ঢাকাতে নিয়ে যান এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি। পরে মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার পরিচয় গোপন রাখতে চাচ্ছি। আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি চাঁদপুর জেলার কোনো একটা গ্রামে বসবাস করি। এখন গ্রামগুলিতেও শহরের ছোঁয়া লেগে গিয়েছে। গ্রামও এখন জিন ভূত বিশ্বাস করে না। ভূত বা জিন বলতে নাকি কিছুই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার সাথে ঘটে যায় তিনিই বুঝতে পারেন। সব কথা বর্ণনা করে কিংবা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি আজ অনেক দিন ধরে টিউশন করি। দিনের বেশিরভাগ সময় ব্যস্ততার ঘুমে কাটে বলে দিনের বেলাও খুব একটা বাসা থেকে বের হওয়া হয় না। আমার বাড়িতে একটা দিঘি আছে। বছরখানেক আগের কথা, রাত প্রায় 11টার সময় আমার একটা ফোন আসে। বাসায় কথা বলতে গেলে সমস্যা হয় বলে বাসা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেই। অন্ধকার ছিল বলে একটা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে অন্য ফোনটা দিয়ে কথা বলতে বলতে পাড়ের রাস্তা ধরে অন্য একটা বাড়ি পার করে মাঠের কাছে চলে যাই। বলে রাখা ভালো, রাস্তার পাশেই মাঠ, আর গরমের দিনে ওইখানে প্রচুর ঠান্ডা হাওয়া থাকে। কিছুক্ষণ বসলে শরীর জুড়িয়ে যায়। জায়গাটি ছিল 3 রাস্তার মোড়। 3 রাস্তা বা 4 রাস্তার মোড় দিয়ে গ্রামে অনেক কথা প্রচলিত আছে। আমি ছোটবেলা থেকেই প্রচণ্ড সাহসী, তাই কোনো কিছু মনে না নিয়ে রাস্তার পাশে বসেই ফোনে কথা বলছিলাম। কিছুক্ষণ কথা বলার পর লক্ষ্য করলাম মাঠের অপর প্রান্তে সাদা পোশাক পরে আমার দিকে কেউ একজন আসছে। অন্ধকার রাত ছিল, অন্ধকার অনেক বেশি ছিল বলে ভাবলাম কোনো মানুষ হয়তো মাঠের মাঝখান দিয়ে হেঁটে আসছে, কিন্তু কয়েক সেকেন্ড পর যা দেখলাম তাতে নিজেকে স্থির রাখা কষ্টকর ছিল। আমার গায়ে একটু গরম হাওয়া লাগে। এ সময় গরম হাওয়া, আমি খানিকটা অবাক হলাম। নিজের অজান্তেই কান থেকে ফোন নামিয়ে রাইট বাটনে ক্লিক করলাম, কিন্তু ফোনটিতে আলো জ্বলছে না। ভাবলাম হয়তো চার্জ শেষ। যে ফোনটি ফ্ল্যাশ লাইট জ্বালানো ছিল ওই ফোনটির দিকে তাকিয়ে দেখি ফ্ল্যাশ লাইট বন্ধ। এতক্ষণে বুঝলাম আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে। সামনের দিকে তাকাতে আমি লক্ষ্য করলাম ওই সাদা পোশাক পরিহিত মানুষটি ক্রমেই বড় হতে লাগলো এবং তার মাথা মনে হচ্ছিল ক্রমেই আকাশচুম্বী হচ্ছে। বুঝলাম এটি মানুষ নয়, জিন। আমার শরীর শিউরে উঠল। মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আমি কথা বলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেছি। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি করব নিজেও বুঝতে পারছিলাম না। জীবনে প্রথম প্রচণ্ড ভয় পেলাম। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিলাম। কেন জানি মনে হচ্ছিল আমি 5 মিনিটের পথ 30 সেকেন্ডে পার করলাম। যখন দৌড় থামালাম নিজেকে দিঘির কাছে পেলাম। আমি কি দৌড়ে আসলাম নাকি উড়ে আসলাম সেটা নিয়ে আজও আমি সন্দিহান। যদি দৌড়ে আসি তাহলে এত কম সময়ে কিভাবে সম্ভব? দিঘির কাছে আসার পর দেখলাম আমার ফোনের অটোমেটিক আলো জ্বলে উঠেছে। আমি
অনেক অবাক হই। এর আগে দাদুর কাছে অনেক ঘটনা শুনেছি, কিন্তু ওই দিন প্রথম বাস্তবতার মুখোমুখি হলাম। ঘটনাটি এখানে শেষ হলেও পারত। আমি প্রায় 20 মিনিট বসে ভাবতে লাগলাম কি ঘটে গেল আমার সাথে। ভাবতেই আমার ফোনটা বেজে ওঠে। অপর প্রান্তে যিনি ছিলেন তিনি হঠাৎ করে ফোন কাটার কারণ জিজ্ঞেস করলেন। আমি জবাবে একটু সমস্যা ছিল বলে তাকে বিদায় জানিয়ে বাসায় চলে আসি এবং ঘুমানোর প্রস্তুতি নেই। শোয়ার কিছুক্ষণ পর আমার চোখে তন্দ্রা লেগে আসে। আমি অনুভব করলাম আমার জানালার বাইরে ওই সাদা জামা পরিহিত দাঁড়িয়ে আছে। আমি তার অবস্থান বুঝতে পারছি, কিন্তু ওর মুখের অংশ ওপরে থাকার কারণে দেখতে পাচ্ছিলাম না। কয়েক সেকেন্ড পর আমি অনুভব করলাম আমার পা শিউরে উঠছে আস্তে আস্তে। পুরো শরীর মনে হচ্ছে কেউ আমার পা থেকে আস্তে আস্তে হাত উপরের দিকে তুলছে। যত উপরের দিকে তুলছে ততই আমার শরীর জমে যেতে লাগলো। আমি পুরোটা শরীর অবশ হয়ে গেল। পা আস্তে আস্তে বুক পর্যন্ত অবশ হয়ে আসে। আমার শরীরের সবগুলি লোম দাঁড়িয়ে যায়। আমি চিৎকার করার অনেক চেষ্টা করি, কিন্তু কিছু এই মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমি ভয়ে হাত পা ছড়াছড়ি করে চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম সাময়িক সময়ের জন্য। মনে হচ্ছিল আমার শরীরের উপরে কেউ যেন পাথর বসিয়ে রেখেছে। আমি চাইলেও সরাতে পারছি না। ঠিক প্যারালাইজড হলে যেমন কিছুই নাড়াতে পারে না, ঠিক তেমনি অনুভব করছিলাম। আমি স্পষ্টভাবে বলতে পারবো না। আমার জ্ঞান ছিল, আমার স্মৃতি ছিল, আমার মনে ছিল। এ সময় আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। হাত পা অনেকটা ছড়াছড়ি করার অনেক চেষ্টা করছিলাম আর মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম। যখন আয়াতুল কুরসির শেষ আয়াতে আসলাম তখন শরীরের প্রচণ্ড শক্তি দিয়ে আমি লাথি মারলাম। এতক্ষণে আমার বুকের বোঝা সরে গেছে। আমি ঘেমে একাকার হয়ে যাই। ঠিক গোসল করে আসলে যেমন হয় আমি একটা শব্দ শুনলাম। ঠিক বিড়াল দেয়ালে বাড়ি খেলে যেমন শব্দ হয় তেমন শব্দ পেলাম। আমি আম্মুকে ডেকে তুললাম, তারপর সব ঘটনা খুলে বললাম। আমি আর আম্মু মিলে রুমে লাইট জ্বালিয়ে বিড়াল খোঁজার চেষ্টা করি। উল্লেখ্য, বিড়াল খুঁজতে গিয়ে হঠাৎ জানালার দিকে চোখ পড়ে, কিন্তু দেখলাম বন্ধ জানালা। বন্ধ জানালা বন্ধ, তাহলে বিড়াল কোথায় গেল? বিড়ালের শব্দ আম্মু শুনেছিল। কিছুক্ষণ খোঁজার পর না পেয়ে আবার রুমে চলে আসলাম। আম্মু আমাকে দোয়া পরে শরীরে ফু দিয়ে দিলেন। আমি খুব বেশি অবাক হই। এমন অনেক ঘটনা আমার সাথে প্রতিনিয়ত ঘটে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। যেভাবে লিখেছেন আমি সে অনুযায়ী পরে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম লকিব আসিফ ইকবাল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে লজিস্টিক ফিন্যান্স অফিসার হিসেবে কর্মরত আছি। ভূতপ্রেতদের উপরে আমার কোনোদিনই বিশ্বাস নেই, এমনকি এখনো বিশ্বাস করি না। আমি যা দেখেছি তা আমার মনের ভুলও হতে পারে। আমি জিন বিশ্বাস করি, তবে জেনে রাখা ভালো এরা কখনো মানুষের ঘাড়ে ভর করে না। কিন্তু কিছুদিন আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনার পর থেকে আমার মনে হচ্ছে আসলেই এমন কোনো কিছু একটা আছে যা সত্য। সেটা হতে পারে মানুষের দেওয়া ভূত কিংবা অন্য কিছু। আমার এক কলিগ, এখানে তার নামটা বলছি না, সে নতুন মোটরসাইকেল কিনে এনে আমাকে অফার করলো, ভাই চলেন বাগেরহাট মংলায় আমার ফুফুর বাড়ি আছে, সেখানে গিয়ে দাওয়াত খেয়ে আসি। অনেক জোরাজোরি করায় এক পর্যায়ে রাজি হয়ে গেলাম। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ওদের বাড়ি বাগেরহাটের একটি বাজারের কাছে। আমাকে মোটরসাইকেল চালাতে বলল। আসার সময় ওর ফুফু ওদের বাড়ির জন্য টিফিন ক্যারিয়ারে করে খাবার দিয়েছিল। ও বাটি হাতে নিয়ে মোটরসাইকেলে বসে আছে। আমি চালাচ্ছি। চুলকাঠি বাজারের ভেতর দিয়ে সিএনবি বাজার যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে। গ্রামের মধ্য দিয়েও আমাকে বলল, ভাই চলেন এই রাস্তা দিয়ে যাই। আমি বললাম, এটা গ্রামের ভেতরে চিকন রাস্তা, তাছাড়া অনেক সাইড রাস্তা আছে। আমি ভালো চিনি, কোনো অসুবিধা হবে না। রাস্তায় ঢুকে মোটামুটিভাবে গাড়ি চালাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখছি একটা 8-9 বছরের মেয়ে আমার গাড়ির সামনে দৌড়াচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, আমার আগে ছোটবেলায় রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে থাকতাম এবং কোনো মানুষের সাথে সাথে হেঁটে যাওয়া কিংবা হ্যারিকেন জ্বালানো কোনো রিক্সা ভ্যানের পেছনে পেছনে দৌড়ে বাড়ি চলে যেতাম। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা অন্ধকার রাতে মোটরসাইকেলের সাথে দৌড়াবে, এমনটাই স্বাভাবিক। আমার কলিগকে বললাম, দোস্ত দেখো, মেয়েটাকে দৌড়াতে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। ও আমাকে বলল, হ্যাঁ ঠিক তাই, আমারও ছোটবেলাটাই এই একই কাজ করতাম। এই কথা বলছি আর মেয়েটার পেছন পেছন গাড়ি চালাচ্ছি। একটা সময় গাড়ির ডিজিটাল মাইল স্পিডের দিকে চোখ পড়তে আমি
পাথরের মতো হয়ে গেলাম। আমি গাড়ির গতি তখন আমার প্রায় 50-55 আপ ডাউন করছে। এত স্পিডে মাত্র 8-9 বছরের একটা মেয়ে কিভাবে দৌড়াচ্ছে? আমার বন্ধুকে বললাম, এই মেয়েটি এত স্পিডে কিভাবে দৌড়াচ্ছে? ও বলল, তাই তো। এ কথা বলতেই সামনে তাকাতে দেখি মেয়েটি উধাও। মোটরসাইকেল থামিয়ে পকেট থেকে মোবাইল বের করে দেখলাম রাত প্রায় 1:35 বাজে। কিছুতেই নিজের মনকে বিশ্বাস করতে পারছি না। কি দেখলাম? বাইকের হ্যান্ডেল ঘুরিয়ে হেডলাইটের আলোর চারিদিকে ঘুরিয়ে দেখি কোনো বাড়িঘর নেই। রাস্তার এক পাশে সুপারি বাগান, আর এক পাশে একটা বড় পুকুর, আর সামনে পেছনে রাস্তা। চোখের পলকে মেয়েটি কোথায় গেল? পেছনে থাকার জন্য মেয়েটির চেহারা আমি দেখিনি, কিন্তু মেয়েটি একটা হলুদ ঘটি হাতা টাইপের ফ্রক পরা ছিল, খালি পায়ে, বেশ স্বাস্থ্যবান। চুল সম্ভবত ছেড়ে দেওয়া ছিল। নিজের চোখকে কোনো রকমে বিশ্বাস করতে পারছিলাম না। যাই হোক, ঘটনা যদি এখানেই শেষ হতো, তবে কোনো রকমে যুক্তি দিয়ে ভাবতাম হয়তো মেয়েটি তার বাড়িতে ঢুকে গিয়েছিল, আর আমাদের বাইকের মিটার খারাপ হতে পারে। যখন আমরা ওদের বাড়িতে ফিরলাম, তখন ঘটলো সব থেকে বড় যুক্তিহীন ঘটনা। যে টিফিন বাটিতে করে ওর ফুপু খাবার দিয়েছিল, সে বাটিতে কিছু লতা পাতা, গোবর, শুকনো মাটি আর একটা ফ্রক মুছড়ে রাখা। এটি সেই ফ্রক যেটি আমি মেয়েটির পরনে দেখেছি। চাচি আম্মা যখন আমাদের সামনে বাটি খুললো, তখন আমরা এই দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম, এবং সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জ্ঞান যখন ফিরলো, দেখলাম আমার স্ত্রী আমার পাশে বসা। আমি বললাম, তুমি এখানে কিভাবে এলে? ও আমাকে বলল, আমি গত 4 দিন ধরেই বাড়িতেই। আমার কলিগের কথা বলল, সে আমাকে নিয়ে এসেছে। পরে জানতে পারলাম আরো ভয়ঙ্কর ঘটনা। সেই রাতে চাচি আম্মার টিফিন বাটি খোলেন নাই। তিনি বাটি শুধু ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলেন এবং সকালে খাবার গরম করে সকলকে দিয়েছিলেন। আমার কলিগকে বললাম, তুই কিছু দেখিসনি? ও আমাকে বলল, আমি বাইক চালানোর সময় ওর সাথে গল্প করতে করতে চলে এসেছি, এমন কোনো ঘটনা ঘটেনি। ওরা ভেবেছিল আমি আমার হয়তো শরীর অসুস্থ থাকার কারণে মাথা ঘুরে পড়ে যাই এবং 4 দিন জ্বরে ভুগি। ঘটনাটা কেউ বিশ্বাস করছিল না বলে আমি চেপে যাই। তারপর থেকেই আমি রাতে বাইক চালাতে গেলেই মনে হয় মেয়েটি আমার আশেপাশে দৌড়াচ্ছে। তাই এখন রাতে বাইক চালাই না। যদি খুব জরুরি হয় তবে বাইক চালাতে পারে এমন কাউকে সাথে নিয়ে বাইরে যাই। এই ছিল ঘটনা। সো লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক, কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhudfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।